লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হয়েছে তিতির? হ্যাঁ তিতির, কি হয়েছে? মেজদি, আরে কোনো বিপদ? হ্যাঁ কি রে, বল না কি হয়েছে? আরে তুই না বললে বুঝবো কি করে, বল তো, বল না কি হয়েছে। আমি এতদিন ধরে এতগুলো টাকা খরচা করে যে ড্রেসগুলো বানালাম, হ্যাঁ পুরো অর্ডারটা ক্যান্সেল করে দিল। ক্যান্সেল করে দিল মানেটা কি? কেন? জানি না, কিচ্ছু বললো না। আমি এতদিন ধরে এত কষ্ট করে এতগুলো ডিজাইন ভেবে ড্রেসগুলো বানালাম, একবার দেখলো পর্যন্ত না কেমন ড্রেসগুলো, একটা ফোনে পুরো অর্ডারটা ক্যান্সেল করে দিল। এটা তো অন্যায়, ইনজাস্টিস। মেজদি শোন না, তুই মন খারাপ করিস না, একদম মন খারাপ করবি না তুই। আজকে যারা তোর অর্ডারটা ক্যান্সেল করলো, একদিন দেখবি তারাই ওয়েট করবে শুধুমাত্র তোর ড্রেসেস পরার জন্য। শোন তিতির, কোয়েল একদম ঠিক কথা বলেছে। একদিন ঠাকুর ঠিক মুখ তুলে তাকাবেন, তুই অনেক বড় ডিজাইনার হবি তিতির, অনেক বড় ডিজাইনার হবি। আর সেদিন দেখবি সবাই লাইন দিয়ে তোর ডিজাইনার ড্রেস কেনার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ মেজদি, দিদি একদম ঠিক কথা বলেছে। তুই একদিন অনেক বড় ডিজাইনার হবি, অনেক বড়। আর সেই দিন দেশ বিদেশ থেকে লোকজন আসবে তিতির বসুর ডিজাইনার ড্রেসেস এর জন্য। বল তিতির, তুই আমার তিতির না? হ্যাঁ, তুই কোনোদিন হাঁটতে পারিস? কখনো হাঁটতে পারে না মা গো। বস বাবা, দাদার জন্য জল নিয়ে এসো শিগগিরই। একদিকে লেগেছে তো? হ্যাঁ হ্যাঁ, এই জাস্ট একটু আর কি। দাও দাও, আমাকে দাও। নে বাবা জল খা। হ্যাঁ রে, কি হয়েছিল বলতো ওখানে? কি আমার ওয়ালেট কোথায় গেল? ও ওই মেয়েটাই আপনাকে বাঁচানোর নাম করে আপনার ফোন, মানি ব্যাগ সব চুরি করে নিয়েছে। আপনার ফোন, আপনার মানি ব্যাগ আর চশমাটা, এই নিন চশমা। থ্যাংক ইউ। কিরে বল, কি হয়েছিল? একটা চোরের পাল্লায় পড়েছিলাম। চোর? মেয়ে চোর। দাদা ভাই, কাল আমার এঙ্গেজমেন্টটা তুমিই আসছিলে না? এই তো এসে গেছি, দেখ। বড় দাদা বাড়িতে ঢুকলো কি ঢুকলো না, বাস তোরা তার উপরে ঝাঁপিয়ে পড়লি। আরে দাদার শরীর খারাপ। আহ মা, ও তো দুদিন পরেই শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তো আর এইসব বায়না করতে পারবে না, তাই না? দূর, কি যে বলো না দাদা ভাই, শ্বশুর বাড়ি আবার কি? আমি তো ভেবেই নিয়েছি সারা উইক এখানে থাকবো আর উইকেন্ডে ওখানে যাব। না না মানে? না মানে না। তুমি শ্বশুর বাড়িতেই থাকবে, ওটাই তোমার আসল বাড়ি। দাদা ভাই, এটা কি আমার নিজের বাড়ি নয়? না, স্বামীর বাড়িটাই তোমার আসল বাড়ি। স্বামীর বাড়ি ছেড়ে তুমি কখনো কোথাও যাবে না। রাজ, তুমি মনে হয় এখনো আদ্যিকালের ধ্যান ধারণা থেকে বেরোতে পারোনি, তাই না? তোমাকে দেখলে মাঝে মাঝে মনে হয় যে তুমি টাইম মেশিনে চড়ে 2023 থেকে 1923-এ পৌঁছে গেছো। কিছু কিছু সত্যি আছে যা সময়ের সঙ্গে পাল্টায় না। নিয়মগুলো আগে যা ছিল এখনো তাই আছে। কিন্তু রাজ, আমি সুদীপ্তা প্লিজ, এখন এসব কথা বলে মাথার উপরে চাপ বাড়িও না। কই গো, সব কোথায় গেলে? তিতির,
মারে বাবা তুমি এত তাড়াতাড়ি চলে এলে, কি ব্যাপার বলো তো? বলছি হ্যাঁ গো, জ্বর-টর বাঁধালে নাকি? দেখি দেখি দেখি। আরে দূর, জ্বর টর কিচ্ছু নয়, একটা ভালো খবর আছে, সেই জন্যে সেটা দিতে তাড়াতাড়ি চলে এলাম। ভালো খবর? হ্যাঁ, আমাদের বাড়িতে তো আর ভালো খবর বলে কিছু আসে না। তা তোমার ভালো খবরটা শুনি। সনাতন দা ফোন করেছিল, বললো একটা ভালো পাত্র আছে, প্রাইমারি স্কুলের টিচার, খুব ভালো ছেলে নাকি রে মা। বোনের বিয়ে হয়ে গেছে, ঝাড়া হাত পা, আমাদের দোয়েলকে দেখতে আসতে চায়। তাই? কিন্তু দাবি দাওয়া মানে পণ ছাড়া তো আজকাল কেউ বিয়ে করতে রাজিই হচ্ছে না। দাবি দাওয়া তেমন কিছু নেই গো। হ্যাঁ, পন্টন কিচ্ছু নেবে না বলছে। কি বলছোটা কি? ঠাকুর এতদিনে মুখ তুলে তাকালেন বলো? হ্যাঁ, এত সুন্দরী মেয়ে আমাদের, যে ঘরে যাবে ঘর আলো করে থাকবে, অথচ সেই মেয়েরই নাকি পণের জন্য বিয়ে আটকাচ্ছে। যাকে ছাড়ো তো, বাধ্য বাধ্য সব বাধ্য। দেখো, সব ভালো তার, শেষ ভালো যার। হয়তো এমন পাত্রের হাতে পড়বে বলেই এতদিন আমার মেয়ের বিয়ে হয়নি। এই দিদি, দিদি কি হয়েছে? মুখটা এরকম করে আছিস কেন? জানিস দিদির বাবা মায়ের জন্য আমার খুব কষ্ট হয় রে। কেমন গলার কাঁটা হয়ে আছে বল আমি ওদের। আর আমি বা কি করবো বলতো? কেউ যদি আমাকে পছন্দ না করে, আমাকে বিয়ে না করতে চায়, যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা কর এবারেরটা যেন বেঁধে যায়। বিশ্বাস কর, আমি আর বাবা মার ঘাড়ে বোঝা হয়ে থাকতে চাই না রে। পাত্র যেমনই হোক না কেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। বিয়েটা হয়ে গেলে বাবা মায়ের চাপটা তো একটু কমবে বল। তুই এই পরিবারের বোঝা, এই কথাটা তুই বলতে পারলি? আমি যেন এইসব আজে বাজে কথা তোকে আর বলতে না শুনি। আর মন দিয়ে শোন আমার কথা, এতদিন পর্যন্ত যে পাত্ররা তোকে দেখতে এসেছে তাদের চোখ না লোভে অন্ধ হয়েছিল, সেই জন্য এত সুন্দর এত ভালো একটা মানুষ ওদের চোখে পড়েনি। এত লোভী মানুষদের সাথে তোর বিয়ে হয়নি, বেশ হয়েছে, ভালো হয়েছে। দেখিস দিদি, তোর এমন একটা মানুষের সাথে বিয়ে হবে যে তোকে তোর জন্য বিয়ে করতে চাইবে। সর সর, তুই সর। শোন না, বসবো। দেখেছো মা, গায়ে হাত দিচ্ছে। মারপিট করিস না। না, এই দেখো দাদা ভাই, দেখি দেখি। এই দেখো, এটা না একটা ডিজাইনার বুটিক, আর এখানে কালেকশন গুলো না খুব সুন্দর সুন্দর, একদম এক্সক্লুসিভ। তুমি দেখো দাদা ভাই, এই যে এই 23 নম্বর ড্রেসটা না আমার খুব পছন্দ। সুন্দর না বলো? সুন্দর, আমার পরলে খুব মানাবে, তাই না? মানাবে তো। আচ্ছা, এদের ফোন নাম্বার আছে? হ্যাঁ। দাঁড়াও, নম্বরটা তো নেবে, কিন্তু এই যে 23 নম্বর ড্রেসটা পরলেই যে তোকে ডানা কাটা পরীর মতো লাগবে তার কিন্তু কোনো মানে নেই। মানে তোকে যেমন দেখতে সেরকমই লাগবে, আগে থেকে বলে রাখা ভালো। মানে কোনো গ্যারেন্টি নেই যে তোকে খুব ভালো লাগবে। চুপ কর তুই। মা, দেখছো তো দাদা ভাই, দেখেছো তো? এই শোন, আমাকে যাই লাগুক লাগুক আমি বুঝে নেব, বুঝেছিস? সর। মা গায়ে। আচ্ছা ঠিক আছে, মারপিট করিস না। সে দে, নাম্বারটা দে। বল, নাম্বারটা বল। এই যে হ্যাঁ স্যার। আমি ব্যানার্জি টেক্সটাইলের সোমরাজ ব্যানার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। আপনাদের ক্যাটালগের 23 নম্বর ড্রেসটা আমার কালকেই লাগবে। কালকেই? এনি প্রবলেম? না, অ্যাকচুয়ালি না স্যার, কালকে আমাদের একটা অনেক বড় ইভেন্ট আছে, আমার সমস্ত স্টাফরা সেখানে চলে গেছে, সো একদিন পর যদি হয়। আমার বাড়িতেও কালই অনুষ্ঠানের জন্য ড্রেসটা লাগবে।
তার মানে আপনারা পারবেন না, তাই তো? না না, হয়ে যাবে স্যার। গুড। তাহলে কালকে সময় মতো ড্রেসটা পাঠিয়ে দেবেন। আর ড্রেসটা কিন্তু ট্রায়াল হবে। আর লিসেন, অল্টার করতে পারে এরকম কাউকে একটা পাঠাবেন, কেমন? ওকে স্যার, ওকে। হ্যাপি? থ্যাংক ইউ দাদা ভাই। মেজদি একদম ঠিক কথা বলেছে। দেখি তুই ঘোর, আমার দিকে তাকা। তুই দেখবি তোর ঠাকুর তোর জন্য ঠিক ভালো কিছু একটা করবে। তুই আমার সুন্দরী দিদি না? তোর যেমন রূপ তেমন গুণ। যে তোর মূল্য দেবে না, বুঝতে হবে সে খাঁটি রত্ন চেনেই না। একদম। তুই যে মানুষটা না, তুই খুব সুন্দর একটা মানুষ। আর তোকে যে বিয়ে করবে সে তোর জন্য, এই ভালো এই মিষ্টি মানুষটার জন্য বিয়ে করবে। ততদিন পর্যন্ত আমাদের টাকা দিয়ে পাত্র কেনার কোনো প্রয়োজন নেই, তাই তো? একদম একদম কাঁদবি না তুই, একদম না, একটুও না। তুই আমাদের গর্ব দিদি, তুই আমাদের সকলের গর্ব। বাবা, বলছি দিদিকে কবে দেখতে আসবে? কাল বিকেলে। কি রে? কি বলেছিলাম বড় বৌমা? ঠাকুরের দয়ায় আমার নাতির কিচ্ছু হবে না, কথাটা মিলল তো? দাদু ভাই, হে ঠাকুর, আমার দাদু ভাইকে ভালো রেখো ঠাকুর, সুস্থ রেখো হে ঠাকুর। এইবার প্রসাদ। দাঁড়ান মা। মা, আপনি তো জানেন রাজের এসব খাওয়ার অভ্যেস নেই, আপনাকে তো বলেছি। হতে পারে এটা ঠাকুরের প্রসাদ, কিন্তু রাস্তার দোকানের সন্দেশ তো মা। আমি খাওয়াবই। মা, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনার নাতিকে এটা খাওয়াবেন না। আপনার নাতির শরীর খারাপ হলে আপনার কি ভালো লাগবে বলুন? মা, দিদিভাই যখন বারণ করছে তখন থাক না, আবার যদি হিতে বিপরীত হয়ে যায় তখন? আচ্ছা, তোমার মনে হয় না বড় বৌদি রাজের ব্যাপারে একটু ওভার পজেসিভ, মানে বাড়াবাড়ি রকমের? বড় বৌদি রাজকে তুলোয় মুড়ে যদি শোকেসে রেখে দিতে পারে তাহলে মনে হয় বেঁচে যায়। দেখ, তোকে একটা না গুছিয়ে কথা বলি, সবসময় তুমি বলতে পারছি না, গুছিয়ে কথা বলি। দেখ, এই সমস্ত ব্যাপারে না বেশি ইন্টারফেয়ার করিস না, ঠিক আছে? একটু ছেড়ে দে না, ওদের ব্যাপার। আরে ওদের ব্যাপার মানেটা কি? এটা তো আমার বাড়ি, আমি বাড়ির মেয়ে। বুঝতে কি পারছো তুমি? রাজ আমার ভাইপো, তো আমার কোনো কিছু খারাপ লাগলে আমি সেটা বলবো। আই হ্যাভ দ্যাট রাইট। এই দিদি, কাঁচিটা দে না। কাঁচিটা আমার লাগবে বনু। তুই কি করবি কাঁচি দিয়ে? কাঁচিটা লাগবে বললাম তো। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার তো সারাদিন কোনো কাজ নেই, তুমি আমার খাতার পাতাগুলোকে বসে বসে কাটো। আর তুমি সারাদিন পড়াশোনা করো, তোমার গায়ে দেবার চাদর আমি ভাঁজ করি। ইস, পর্দার কি দুরবস্থা। এই তিতির, পর্দার অবস্থা দেখেছিস? যা নোংরা হয়েছে না, কালকে বদলাতে হবে কিন্তু। আমি ওদিকটা একটু দেখি। কি তুমি কি আবার পর্দা কিনতে যাবে নাকি? জানো পর্দার কত দাম? আরে বাবা, আমার মতো কারিগর থাকতে পর্দা কেনার কি প্রয়োজন? আমি সুন্দর করে তোমার নতুন নতুন শাড়িগুলোকে কেটে চারিদিকে পর্দা বানিয়ে দেবো, তারপর পাত্রপক্ষ আসবে, এসে ভাববে কি সুন্দর পর্দা। তারপর দিদিকে পছন্দ না করে পর্দাগুলো পছন্দ করে নিয়ে চলে যাবে, আর দিদি আমাদের সাথে থেকে যাবে। এই শোন, আমি জানি তুমি কি বলবে। পেটেন ডায়লগ। মা তো হওনি, জানো না মা হওয়ার কত জ্বালা। বলে বাবলে একটা দেবো এবারে। হাসো তোমরা, এদিকে হাজার একটা কাজ করে। তুমি আজকে একটু পড়াশোনাটা বন্ধ করে হাতের কাজটা করো। হ্যাঁ মা, হাজার একটা কাজ সব করে দেবো বলছি তো, আমাকে আজকে পড়তে দাও। আমার শনিবার ক্লাস টেস্ট আছে। আমি জানি বাবা, তুমি পড়াশোনা করো। তুমি পড়াশোনা করলেই আমরা সবাই উদ্ধার হয়ে যাব। যা কাজ আছে আমি করে দেবো খন, মা তুমি চিন্তা করো না। কাঁচি নিয়ে কি করছিস বলতো? বাবা রে বাবা, এখানে আমার পড়া হবে না। দেখ। হ্যালো, হ্যাঁ তিতি,
আমি বুটিক থেকে বলছি। তুমি আমাদের কাছে কাজ শিখতে চেয়েছিলে না? কার একটা ডেলিভারি করতে হবে এবং খুব প্রেস্টিজিয়াস ফ্যামিলির কাজ। তো তোমাকে এখানে এসে ড্রেসটা কালেক্ট করে ওখানে ফিজিক্যালি ডেলিভারি করতে হবে, আর যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অল্টারও তোমাকেই করতে হবে। কি পারবে তো? আর যদি পারো তাহলে তোমাকে আমরা ট্রেনিংয়ে এনরোল করব, আর বিশ্বাস করব যে ঘাটাল থেকে তুমি এখানে এসে কাজটা করতে পারবে। কি রাজি? কি হলো, উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি রাজি। ওকে, ব্যাস এবার মার ঠাম্মির পিং পং খেলা শুরু। একবার বল মায়ের কোটে, তার পরবর্তী আবার ঠাম্মির কোটে। দেখ কে যেতে। হ্যাঁ রে সুজয়, তুই কিছু বল। আমি কি প্রসাদটা খাওয়াবো না খাওয়াবো না? থাক না মা, ও যখন বলছে রাজের ব্যাপারটাও ভালো বোঝে। বড়দা, আমার মনে হয় তুই না কথাটা মন থেকে বলিসনি। দেখ, বড় বৌদি রাজের ব্যাপারে একটু এক্সট্রা পজেসিভ, তাই এই কথাটা বলতে পেরেছে। কিন্তু তোরও কি মনে হয় যে ওই ঠাকুরের প্রসাদ খেয়ে রাজের তুই এতে ইনভলভ হোস না। এরকম ছোটখাটো ডিসপিউট সব সংসারেই থাকে। দেখো সুদীপ্তা, আমি আমার সবটা দিয়ে রাজকে সেই এইটুকু থেকে মানুষ করেছি। রাজের ব্যাপারে এটুকু জানার অধিকার তো আমার থাকতেই পারে, তাই না? বলো, তুমিই বলো। মা হিসেবে কি আমি এটাও দাবি করতে পারি না? একদম বড় বৌদি, অন্যায় তো কিছু নয়। রাজের উপরে সবচেয়ে বেশি অধিকার কিন্তু তোমারই, আর এই কথাটা তো আমরা কেউ ডিনাই করছি না। কিন্তু রাজ মারও তো কেউ হয়, তাই না? নাতি হয়। নাতির ওপরে এই মানুষটার কোনো অধিকার থাকবে না? এই তুই আর এর মধ্যে কথা বলিস না, চুপ করে যা। তুমি ঠিক বলেছো মা, আমার চুপ করে যাওয়াই ভালো। তাছাড়া বড়দা তো বলেই দিল এই বিষয়ে ইনভলভ না হই। থাক, অনেক হয়েছে। আমি আনন্দ উৎসবের দিন একেবারেই অশান্তি চাই না। বড় বৌদি, আমি পিসিমণি ছাড়ো না, কথায় কথা বাড়ে। রাইট, আই এম সরি। ঠিক আছে, আমার নাতিকে আর প্রসাদ খেতে হবে না। হে ঠাকুর মঙ্গলময়, আমার দাদু ভাইকে এমনিতেই তুমি ভালো রেখো, এমনিতেই তুমি ভালো রেখো। দাদু ভাই, সোনা দাদু ভাই, আমার দাদু ভাই। আই এম সরি রাজ। আই এম সরি বেটা, আই এম সরি। হয়তো মাঝে মাঝে এমন অনেক কিছু তোর উপরে চাপিয়ে দিই যেটা তোর পছন্দ নাও হতে পারে। কি করব বল, মায়ের মন তো সবসময় সন্তানের জন্য কুকায়। সারাক্ষণ মনে হয় কে জানে আমার ছেলের কোনো বিপদ হলো কিনা, ওর শরীর ঠিক আছে কিনা। তাই অনেক সময় হয়তো এমন কিছু করে ফেলি যেটা তোর পছন্দ নাও হতে পারে। আই এম রিয়েলি ভেরি সরি। আর এরকম করবো না আমি। শোনো না, আমার কথাটা শোনো। তুমি এই সামান্য বিষয় নিয়ে কেন এতটা সেন্টিমেন্টাল হচ্ছ বলো? তোমার কি মনে হয় আমি তোমার কোনো কথা শুনি না?
আরে বাবা, মায়েরা তো ছেলের প্রতি এরকমই কেয়ারিং হবে, আর তুমি তো সেটাই, আমি তো জানি। আমার একবারও মনে হয় না তুমি আমার ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছ। আর মায়েরা তো ছেলেদের এরকমই ভালোবাসবে, এরকমই খেয়াল রাখবে। এগুলো করো বলেই তো তুমি আমার মা। কিন্তু তুমি একটা কথা বোঝো, আমি কেন প্রসাদটা খেলাম? ঠাম্মি সকালবেলা অনেক কষ্ট করে মন্দিরে গিয়ে আমার জন্য পুজো দিয়ে এসেছে। আমি যদি প্রসাদটা না খেতাম তাহলে তো ঠাম্মির খারাপ লাগতো। আর মা, সত্যি বলতে আমি কিন্তু তোমার প্রতি বিশ্বাস থেকেই এই প্রসাদটা খেলাম। আমার কিচ্ছু হবে না। কেন হবে না বলো তো? কারণ তুমি তো আমার জন্য সারাদিন প্রার্থনা করো, তাই না? তুমি আমার কথা এতটাই ভাবো যে তোমার স্নেহ, ভালোবাসা, এই সব কিছু আমার চারিদিকে একটা সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে। তাই আমার কখনো কিছু হবে না। মার ভালোবাসা যাকে আগলে রেখেছে তাকে কে কি ক্ষতি করতে পারবে? সত্যি তো, আজকালকার দিনে এরকম মা ছেলের ভালোবাসা দেখা যায়। একদম তাই। একদিকে মা তার ছেলেকে সারাক্ষণ আগলে রেখেছে, আর এদিকে ছেলে সারাক্ষণ মাকে চোখে হারাচ্ছে। দিদি ভাই, তুমি যেভাবে রাজকে বড় করেছো, রাজ তো জানে সবাইকে নিয়ে কিভাবে থাকতে হয়, আর এটা তো তোমারই শিক্ষা। বেশ, ঠিক আছে, এবার আমি আসি। এই যে, আই এম সো প্রাউড অফ ইউ। আজ যেভাবে তুই মা আর ঠাম্মিকে সুন্দরভাবে সন্তুষ্ট করলি, সত্যি তোর প্রশংসা না করে আমি পারলাম না। আর আমি শিওর যে তোর বউ যখন এ বাড়িতে আসবে তখন আমাদের সঙ্গেও তুই এভাবেই তোর বউকে অ্যাডজাস্ট করিয়ে দিবি, তাই না? আসবে না বউ, আমার জীবনে কখনো কোনো মেয়ে আসবে না।